এখন আপনি যে ফুটেজগুলি দেখছেন এগুলি পশ্চিমা বিশ্বের কোনো দেশের নয়, এগুলি ইরানের। আর এই ফুটেজগুলো এআই দিয়ে তৈরি করা হয়নি, একেবারেই অরিজিনাল। আজকের ইরানকে দেখে আপনার কাছে হয়তো ব্যাপারটা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে, কিন্তু 70-80 দশকে ইরান সত্যিই খুবই মডার্ন ছিল। সেখানে মহিলারা স্কার্ট এবং শর্টস পরে ঘুরে বেড়াতো। সমুদ্র সৈকতে বিকিনি পরা ছিল কমন একটা ব্যাপার। বুরখা হিজাবের কোনো চিহ্ন মাত্র সেখানে ছিল না। নাইট ক্লাব, বার, মদ্যপান সবই খোলামেলা চলতো। তাহলে এখন প্রশ্ন হলো, গত 40-50 বছরে কি এমন হলো যে ইরান একটি প্রগতিশীল দেশ থেকে একটি রক্ষণশীল দেশে পরিণত হলো? আপনাদেরকে প্রথমেই বলে দিই, এর মূলে হচ্ছে এই ক্যাসেট। কিন্তু কিভাবে, চলুন সেটা জেনে নিই আজকের এই ভিডিওতে। ইরান বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির একটি। এর পূর্ব নাম ছিল পারস্য। হাজার হাজার বছর ধরে পারস্যে বিভিন্ন রাজবংশ রাজত্ব করে আসছিল, আর ওখানকার রাজাদেরকে বলা হতো শাহ। পারস্যের নাম ইরান কিভাবে হলো সেটা আপনাদেরকে একটু বলে দিই। আসলে আমরা যেটাকে পারস্য বলি, অ্যাকচুয়াল শব্দটা হচ্ছে পার্সিয়া। এই নামটা গ্রিকরা দিয়েছিল। 1935 সালে ইরানের তৎকালীন শাহ রেজা খান পেহলভি পারস্য নাম পাল্টে দেশটির অফিসিয়াল নাম ইরান করে দেন। ইরান শব্দটি এসেছে প্রাচীন আবেস্তীয় শব্দ আর্য নাম থেকে, যার অর্থ আর্যদের দেশ। প্রাচীন ভারতের ইতিহাসে আমরা যে আর্যদের কথা শুনেছি, এরা হচ্ছে সেই আর্য। তবে সেসব নিয়ে বেশি কিছু বলে আমি এখানে বিষয়টিকে জটিল করতে চাইছি না। এটুকু বলে দিই যে রেজা খান আসলে তাঁর জাতির শিকড়কে একটু জাগিয়ে তুলতে চেয়েছিলেন আর কি। যাই হোক, 7ম শতাব্দীতে ইসলামের উদয় হবার সাথে সাথে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলির মতো পারস্য ইসলাম ছড়িয়ে পড়ে। আপনারা সবাই জানেন যে মুসলিমরা প্রধানত দুটি ভাগে বিভক্ত, শিয়া এবং সুন্নি। সারা বিশ্বের 90% মুসলমানই সুন্নি, কিন্তু ইরানই বিশ্বের একমাত্র দেশ যেখানে শিয়ারা সংখ্যাগরিষ্ঠ। রাজতন্ত্রের পাশাপাশি ইরানের শিয়া পণ্ডিতরা যথেষ্ট প্রভাবশালী ছিল। এদেরকে বলা হতো উলেমা, আর উলেমাদের মধ্যে যিনি প্রধান তাকে বলা হতো আয়াতুল্লাহ। আয়াতুল্লাহকে ইরানের জনগণ খুবই শ্রদ্ধা করত, আর রাজাও তাকে সমীহ করে চলত। আমাদের আজকের এই টপিকটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে ইরানের ইতিহাসটা 1900 সাল থেকে শুরু করতে হবে। এই সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাজতন্ত্র বিলুপ্ত হতে শুরু করে দিয়েছিল, এবং সেই সঙ্গে ছড়িয়ে পড়েছিল নতুন নতুন সব আইডিয়া, যেমন গণতন্ত্র, সংবিধান, নাগরিক অধিকার, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ইত্যাদি ইত্যাদি। সে সময় ইরান থেকে বহু ছাত্র ইউরোপে পড়তে যেত। তারা সেখানে গিয়ে দেখতো যে এখানকার পরিবেশ তো একদমই আলাদা। মানুষ এখানে কত স্বাধীন, জীবনের মজা তো এরাই নিচ্ছে। তারপর যখন তারা দেশে ফিরে আসতো, তারা মানুষকে বোঝাতো বাইরের জগৎটা কিরকম, এবং সেই সঙ্গে তারা প্রশ্ন করত যে ইউরোপে যদি পার্লামেন্ট থাকতে পারে, তবে আমরা কেন এই পুরনো প্রথায় এখনো বেঁচে আছি। আমি যে সময়কার কথা বলছি, ইরানে তখন কাজার বংশের রাজত্ব, এবং তৎকালীন শাহ ছিলেন মুজফ্ফর কাজার। তিনি রাশিয়া এবং ব্রিটেনের কাছ থেকে বহু টাকা ঋণ নিয়ে ফেলেছিলেন। সেই ঋণ শোধ করতে না পেরে তিনি ইরানের কাস্টমস, রেলওয়ে, ব্যাংকিং এই সব সেক্টরগুলোকে তাদেরকে লিজে দিয়ে দেন। সে সময় উইলিয়াম ডার্সি নামের এক ব্রিটিশ ব্যবসায়ী ইরানের তেলের খনির জন্য অনুসন্ধান চালাচ্ছিল। সে অনুমান করেছিল ইরানের মাটির তলায় প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম মজুত আছে, তাই সে আগেভাগেই শাহের সঙ্গে একটি চুক্তি করে নেয়। তাতে বলা হয় যে যদি তেলের খনি আবিষ্কৃত হয়, তাহলে উইলিয়াম ডার্সির কোম্পানি আগামী 60 বছর ধরে তেল উত্তোলন করবে। তার জন্য শাহকে বছরে 20,000 পাউন্ড করে ট্যাক্স দেওয়া হবে, এবং সেই সঙ্গে লাভ্যাংশের 16%ও দেওয়া হবে। ইরানের রাজকোষ তখন প্রায় শূন্য। তাছাড়া সে সময় তাদের কাছে সেরকম কোনো প্রযুক্তি বা পরিকাঠামো ছিল না যে এ ব্যাপারে তারা রিসার্চ করবে। তাই মুজফ্ফর কাজার ওই চুক্তি মেনে নেন। ইরানের জনগণ এমনিতেই হতাশার মধ্যে ছিল, তার উপর যখন তারা বুঝতে পারলো যে শাহ সবকিছুই বিদেশি কোম্পানিগুলোর কাছে বিকিয়ে দিচ্ছে, তখন সাধারণ মানুষের পাশাপাশি ইরানের উচ্চবিত্ত লোকেরাও খেপে উঠল। আর উলেমারাও বুঝে গিয়েছিল যে দেশ চালাবার ক্ষেত্রে শাহ একেবারে অযোগ্য। এই হতাশা ও ক্ষোভ থেকে একটি বিপ্লব দানা বাঁধল। সেটা হচ্ছে ইরানের সাংবিধানিক বিপ্লব। 1905 সালের ডিসেম্বরে রাজধানী তেহরানে প্রতিবাদ শুরু হলো। সবার একটাই দাবি, তারা এমন একটি সরকার চায় যে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে, যেখানে শাহর ইচ্ছাই শেষ কথা নয়। বিদ্রোহ দমন করতে গিয়ে পুলিশ কয়েকজন ছাত্রের ওপর গুলি চালিয়ে দেয়। এতে পরিস্থিতি আরো বিগড়ে যায়। এরপর সারা ইরান জুড়েই মানুষ শাহের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ে। মুজফ্ফর কাজার বুঝে গিয়েছিলেন যে এখন তার কাছে দুটি রাস্তাই খোলা আছে, হয় তাকে গদি ছাড়তে হবে, নয়তো জনগণের দাবি মতো ক্ষমতা ভাগ করে দিতে হবে। মুজফ্ফর কাজার দ্বিতীয় অপশনটিকেই বেছে নেন এবং একটি পার্লামেন্ট গঠনের কথা ঘোষণা করেন। এই ঘোষণার পর ইরানের জনগণ শান্ত হয়ে যায়। যথারীতি ইরানে দুটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়। একটির নাম ডেমোক্রেটিক পার্টি আর অপরটির নাম মডারেট পার্টি। 1906 সালে ইরানের নতুন সংবিধানও তৈরি হয়ে যায়। তাতে লেখা ছিল ইরানের পরিচয় হবে শিয়া ইসলামিক। এবার থেকে শাহের ক্ষমতা সীমিত হবে, আইন তৈরি হবে পার্লামেন্টের মাধ্যমে, আর সেই সঙ্গে আলাদা করে একটি মজলিস থাকবে, অর্থাৎ উলেমাদের একটি গ্রুপ, যারা নিশ্চিত করবে যে কোনো আইন যেন ইসলামের বিরুদ্ধে না যায়। ইরানের নতুন সংবিধান গঠনের কয়েক মাস পরেই শাহ মুজফ্ফর মারা যান। এরপর সিংহাসনে বসেন তাঁর ছেলে শাহ মুহাম্মদ আলী। তিনি বলেন, এই সংবিধান, পার্লামেন্ট এসব আমি মানি না। 1908 সালে শাহের নির্দেশে ইরানের পার্লামেন্টকেই বোম মেরে উড়িয়ে দেওয়া হয়, আর যেসব সদস্যরা বেঁচে যায় তাদের সবাইকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। আর এভাবে ইরান আবার রাজতন্ত্রে ফিরে আসে।
ওই বছরই ইরানে একটি গেম চেঞ্জার ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম ইরানে বিশাল বড় তেলের ভান্ডারের খোঁজ পাওয়া। একটু আগেই যে উইলিয়াম ডার্সির কথা বলেছিলাম, এবার সে অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি নামের একটি সংস্থা তৈরি করে এবং পূর্ব চুক্তি মতো সেখান থেকে তেল উত্তোলন শুরু করে। এর পরের বছর অর্থাৎ 1909 সালে আবার একটি কাণ্ড ঘটে যায়। হয়েছিল কি, জনগণ ক্ষিপ্ত হয়ে শাহের প্রাসাদ ঘেরাও করে ফেলে। মুহাম্মদ আলী কোনো রকমে প্রাণটা বাঁচিয়ে রাশিয়ায় গিয়ে আশ্রয় নেন। এরপর শাহের গদিতে বসানো হয় মুহাম্মদ আলীর 11 বছরের ছেলে আহমেদ কাজারকে। কয়েক বছর চুপচাপ যাওয়ার পর এসে যায় 1914 সাল। শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধে ইরান অংশ নেয়নি ঠিকই, তবে সবচেয়ে বেশি এফেক্টেড তারাই হয়েছিল। আসলে অটোমান, রাশিয়ান এবং ব্রিটিশ বাহিনী ইরানকে তাদের রণক্ষেত্র বানিয়ে ফেলেছিল, যার ফলে ইরানে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় এবং তাতে 10 লক্ষ মানুষ মারা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর ইরানের অর্থনীতির সাথে সাথে শাসন ব্যবস্থাও একেবারে ভেঙে পড়ে, আর তারপর থেকে ইরান পুরোপুরিভাবে ব্রিটেন এবং রাশিয়ার আন্ডারে চলে যায়। তবে তারা ইরানকে তাদের কলোনি বানায়নি। কলোনি বানিয়েই বা তারা কি করত? ইরানের কাছ থেকে তাদের যেটা পাওয়ার ছিল, মানে সস্তায় তেল, সেটা তো তারা পাচ্ছিল। সাম্রাজ্যবাদী শক্তিগুলোর একটা পলিসি আছে, তারা যেই দেশকে সরাসরি নিজেদের অধীনে রাখে না, তারা সেখানকার ক্ষমতায় তাদের পছন্দ মতো একজন লোককে বসিয়ে দেয়। সেরকমই একজন ব্যক্তি ছিলেন ব্রিগেডিয়ার রেজা খান পেহলভি। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে পারস্য নামটা পাল্টে ইরান নামটা ইনিই দিয়েছিলেন। 1921 সালে রেজা খান সেনা অভ্যুত্থান ঘটিয়ে ইরানের শাসন ক্ষমতা হস্তগত করে নেন। ইরানের তৎকালীন শাহ আহমেদ কাজার বুঝে গিয়েছিলেন যে রেজা খান তাকে হত্যা করতে পারে, তাই তিনি ফ্রান্সে পালিয়ে যান। এরপর 1925 সালে রেজা খান নিজেকেই ইরানের শাহ বলে ঘোষণা করেন। রেজা খানের মাথার উপর রাশিয়া ও ব্রিটেনের হাত ছিল। তাছাড়া তিনি নিজে ছিলেন আধুনিক চিন্তাধারার মানুষ। তিনি ভেবেছিলেন ইরানকে টিকে থাকতে হলে তাকে একটি আধুনিক রাষ্ট্র হতে হবে। প্রথমেই তিনি সেনাবাহিনী পুনর্গঠন করে ছোটখাটো গোষ্ঠী বিদ্রোহগুলোকে দমন করেন। জমিদারদের কাছ থেকে জমি কেড়ে ভূমি সংস্কার করেন। শরিয়া আদালতের পাশাপাশি ইউরোপীয় মডেলের কোর্টও তৈরি করেন। শিক্ষাক্ষেত্রেও তাঁর কাজ ছিল চোখে পড়ার মতো। আধুনিক স্কুল তৈরি ও নারী শিক্ষায় বিশেষ জোর দেওয়া হয়। ছাত্রদের স্কলারশিপ দেওয়া শুরু হয়, যাতে তারা বিদেশে গিয়ে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা আইন পড়ে আসতে পারে। এছাড়াও তেহরান ইউনিভার্সিটি সেই সময় প্রতিষ্ঠা করা হয়। রেজা খান ইউরোপীয় কালচার দ্বারা এতটাই প্রভাবিত ছিলেন যে তিনি মনে করতেন ইরানের ঐতিহ্যবাহী পোশাকে মানুষকে ব্যাকওয়ার্ড দেখায়। তাই তিনি ছেলেদের জন্য পশ্চিমা স্যুট প্যান্ট বাধ্যতামূলক করেন এবং মেয়েদের বুরখা বা হিজাব পরা নিষিদ্ধ করে দেন। স্বাভাবিকভাবেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এতে আপত্তি জানায়, কিন্তু রেজা খান তাদেরকে হয় ঘুষ দিয়ে নয়তো ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখেন। এই সমস্ত কারণেই রেজা খান পেহলভিকে বলা হয় আধুনিক ইরানের প্রতিষ্ঠাতা। রেজা খানের রাজত্বে ইরানের প্রগতি ভালোই হচ্ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ও রাশিয়া তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলে যে তিনি নাকি গোপনে গোপনে হিটলারের সঙ্গে আঁতাত তৈরি করেছেন। এই অজুহাতে রাশিয়া এবং ব্রিটেন 1941 সালে ইরান আক্রমণ করে। রেজা খান দেশ ছেড়ে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যান। এরপর রাশিয়া ব্রিটেন রেজা খানের ছেলে মোহাম্মদ রেজা পেহলভিকে সিংহাসনে বসায়। মোহাম্মদ রেজা পেহলভি ছিলেন বাবার মতোই ওপেন মাইন্ডেড। তিনি পশ্চিমা সংস্কৃতির ঘোর সাপোর্টার ছিলেন, তবে তাঁর হাতে নিরঙ্কুশ ক্ষমতা ছিল না। রেজা খানের পতনের পর ইরানের রাজনৈতিক দলগুলি খুবই শক্তিশালী হয়ে যায় এবং দেশের শাসনভার পার্লামেন্টের হাতে চলে যায়। এই রাজনৈতিক স্বাধীনতার মধ্যে নতুন এক তারকার উদয় হয়, যার নাম ডক্টর মোহাম্মদ মোসাদ্দেক। মোসাদ্দেক যখন অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানির চুক্তিগুলো পড়লেন, তখন তিনি বুঝতে পারলেন যে ইরানের তেল লুট হয়ে যাচ্ছে। তিনি এই বিষয়টি পার্লামেন্টে তুলে ধরেন এবং দাবি তোলেন ইরানের তেলকে ন্যাশনালাইজ করতে হবে। 1951 সালে মোসাদ্দেক ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়ে যান, আর এরপরই তিনি তেলের রাষ্ট্রীয়করণ বিল পাস করিয়ে নেন। এই বিল পাস হবার সঙ্গে সঙ্গে ব্রিটেন ইরানের উপর একাধিক স্যাংশন লাগিয়ে দেয়, যাতে ইরানের তেল অন্য কোনো দেশ কিনতে না পারে। ইরান আর ব্রিটেনের এই দ্বন্দ্বের মাঝে এন্ট্রি নেয় আমেরিকা। সোভিয়েত রাশিয়ার সঙ্গে আমেরিকার ঠান্ডা যুদ্ধ তখন শুরু হয়ে গেছে, তাই ইরান যাতে রাশিয়ার দিকে চলে না যায়, তাই ইরানকে তারা কন্ট্রোলে রাখতে চেয়েছিল। আমেরিকা আর ব্রিটেন এটা বুঝে গিয়েছিল যে এই মোসাদ্দেক লোকটা তাদের পক্ষে বিপজ্জনক, তাই তারা মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে ফেলার প্ল্যান তৈরি করে। ঠিক হয় ইরানের সেনা অভ্যুত্থান ঘটানো হবে। আমেরিকার CIA এবং ব্রিটেনের MI6 মিলে শুরু করে অপারেশন অ্যাজাক্স, যার জন্য প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানো হয়, সংবাদপত্র কেনা হয়, নেতাদেরকে ঘুষ দেওয়া হয়, ভাড়াটে গুন্ডাদেরকে দিয়ে দাঙ্গা বাঁধানো হয়। মানে একটা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে গেলে যা যা করার দরকার সেই সবই করা হয়েছিল। আর এরপর যা হবার সেটাই হয়। ইরান পুরোপুরিভাবে আর্মির কন্ট্রোলে চলে যায় এবং মোসাদ্দেককে গৃহবন্দী করে ফেলা হয়। মোসাদ্দেকের পতনের পর ইরানের পার্লামেন্ট একেবারে দুর্বল হয়ে যায়, যার ফলে পুরো ক্ষমতা আবার শাহের কাছে চলে যায়। তবে এই শাহ তখন ব্রিটেন আর আমেরিকার হাতের পুতুল। মোহাম্মদ রেজা শাহ তার
বাবার মতো ইরানকে একটি আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। তাই তিনিও সংস্কারমূলক কাজে নেমে পড়েন। তিনি কর্মক্ষেত্রে মহিলাদের ভর্তি বাড়িয়ে দেন, ছেলেদের বহু বিবাহ নিষিদ্ধ করেন, 3 তালাক বন্ধ করেন, মহিলাদের ভোটাধিকার প্রদান করেন। এছাড়াও রেজা শাহ মেয়েদের বিয়ের বয়স প্রথমে 13 থেকে বাড়িয়ে 15 করেন, তারপর আবার সেটাকে বাড়িয়ে 18 করে দেন। 60-এর দশকে খনিজ তেলের দাম এক লাফে অনেকটাই বেড়ে যায়, ফলে ইরান এতে খুবই লাভবান হয়। আর সেই অর্থ দিয়ে রেজা শাহ দেশে ইনফ্রাস্ট্রাকচারের আমূল পরিবর্তন ঘটিয়ে দেন। সে সময় রাস্তাঘাট, ব্রিজ, রেল লাইন থেকে শুরু করে নতুন নতুন কলকারখানা সবই তৈরি হয়। কিন্তু অর্থনৈতিক উন্নতির এই সুফল কেবলমাত্র শহুরে উচ্চবিত্ত লোকেরাই ভোগ করেছিল। গ্রামের দিকে সেই অর্থে কোনো উন্নয়নই হয়নি। আর্থিক বৈষম্য চরমে পৌঁছে যায়। এদিকে শাহ নিজেও খুবই বিলাসবহুল জীবনযাপন করতেন। তিনি তার বিদেশি বন্ধুদেরকে নিয়ে পার্টিতে কোটি কোটি টাকা খরচ করতেন। এই সমস্ত কারণে জনগণের একটা বড় অংশ শাহের প্রতি অসন্তুষ্ট হয়। এছাড়াও সাংস্কৃতিক আগ্রাসন অসন্তোষের অন্যতম প্রধান কারণ ছিল। ইরানের রক্ষণশীল পরিবারগুলো মনে করেছিল তাদের উপর পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে। টিভি খুললেই বিদেশি শো, সিনেমা হলে বিদেশি ছবি, মদ্যপান, নাইট ক্লাব, এগুলো তারা কখনোই মেনে নিতে পারেনি। এমন পরিস্থিতির মধ্যে একজন ধর্মগুরুর উদয় হয়, আয়াতুল্লাহ রহুল্লাহ খোমেনি। তিনি মানুষকে বোঝাতে শুরু করেন যে ইরানের ধর্ম সংস্কৃতিকে শাহ কিভাবে শেষ করে দিচ্ছে। আর এই অপরাধে খোমেনিকে 1964 সালে ইরান থেকে বের করে দেওয়া হয়। তিনি দীর্ঘ সময় তুরস্ক, ইরাক, ফ্রান্স প্রভৃতি দেশে নির্বাসিত জীবন কাটান। তবে তিনি বিদেশ থেকেই তাঁর প্রচেষ্টা জারি রাখেন। খোমেনি কি করতেন? তিনি তার বক্তব্যের অডিও ক্যাসেট চোরাই পথে ইরানে পাচার করতেন। তারপর সেই ক্যাসেট কপি হয়ে হয়ে ইরানের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়ত। খোমেনির বক্তব্য ইরানি জনগণের মধ্যে গভীর প্রভাব ফেলেছিল। 1978 সালে সরকার যখন ক্যাসেটের বিষয়টি জানতে পারে, তখন খোমেনির প্রভাবকে খাটো করার জন্য তারা খবরের কাগজে একটি লেখা ছাপে। সেখানে খোমেনির ধর্মীয় যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তাকে বিদেশি এজেন্ট পর্যন্ত বলা হয়। খোমেনির সমর্থকরা এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে, আর পুলিশ তাদের উপর গুলি চালিয়ে দেয়। এতে পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। শ্রমিকরাও ধর্মঘট ডেকে দেয়। এর ফলে ইরানের আইন শৃঙ্খলার পাশাপাশি অর্থনীতিও একেবারে ভেঙে পড়ে। 1978 সালের 8ই সেপ্টেম্বর তেহরানের জালা স্কোয়ারে কারফিউকে অমান্য করে বহু লোক জড়ো হয়। সেনাবাহিনী তাদের উপর এবারেও গুলি চালায়। এতে 86 জন মানুষ মারা যায়। এই দিনটিকে আজও ইরানে ব্ল্যাক ফ্রাইডে বলা হয়। এই সময়তেই শাহ মোহাম্মদ রেজা ক্যান্সারে ভুগছিলেন। তিনি যখন বুঝতে পারলেন যে জনগণকে আর কোনো মতেই বসে আনা সম্ভব নয়, তখন তিনি চিকিৎসার বাহানায় ইরান ছেড়ে আমেরিকায় পালিয়ে যান। 1979 সালের 16 জানুয়ারি শাহ ইরান ছাড়েন। আর এর 2 সপ্তাহ পর রুহুল্লাহ খোমেনি ইরানে ফিরে আসেন। বলা হয় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে কয়েক লক্ষ লোক জমায়েত হয়েছিল। দেশে ফিরেই খোমেনি একটি গণভোট করান। তাতে 98%-এরও বেশি মানুষ ইসলামিক প্রজাতন্ত্রের পক্ষে ভোট দেয়। কিছুদিন পর ইরানের নতুন সংবিধানও তৈরি করা হয়। এই সংবিধানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের উপরে একজন সর্বোচ্চ ধর্মীয় নেতার কর্তৃত্বকে বৈধতা দেওয়া হয়। আর ওই পদটিকে বলা হয় সুপ্রিম লিডার। আয়াতুল্লাহ রহুল্লাহ খোমেনি ইরানের প্রথম সুপ্রিম লিডার হিসাবে নির্বাচিত হন। 1989 সালে তাঁর মৃত্যুর পর তার শিষ্য আলী খামেনি হন ইরানের নতুন সুপ্রিম লিডার, যিনি এই কিছুদিন আগে মারা গেলেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ইরান কিভাবে বদলে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।